একটা জনগোষ্ঠীর পরিচয়ের সংগ্রাম, আর সেই সংগ্রাম থেকেই জন্ম নিল একটা বিশাল রাজনৈতিক দল। কিভাবে হলো এটা? আজকের এই আলোচনায় আমরা সেই গল্পটাই বলবো। তো গল্পটা শুরু হচ্ছে ১৯৪৭ সাল থেকে। ব্রিটিশরা চলে গেল আর জন্ম হলো নতুন একটা দেশ, পাকিস্তান। কিন্তু এই দেশটা ছিল বেশ অদ্ভুত। দুটো আলাদা ভাগ, মাঝখানে হাজার মাইলের দূরত্ব। একটার নাম পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। মাঝখানে বিশাল দেশ ভারত, আর তার দুই পাশে একটা দেশের দুইটা অংশ। ১,০০০ মাইলেরও বেশি দূরত্ব। ভাবা যায় এরকম একটা দেশ কি আদৌ টিকে থাকতে পারে? এই যে বিশাল দূরত্ব, এটাই কিন্তু ভবিষ্যতে সব সমস্যার মঞ্চ তৈরি করে দিচ্ছিল। আমরা যে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করছি, এর মূল ভিত্তিটা হল গবেষক মহিউদ্দিন আহমেদের কাজ। উনি এই রাজনৈতিক দলটার উত্থানের গল্পটা দারুণভাবে তুলে ধরেছেন। তো চলুন ওনার গবেষণার উপর ভর করেই আমরা এই ঐতিহাসিক যাত্রার গভীরে যাই। এই পুরো জার্নিটা আমরা ৫টা ধাপে দেখব। প্রথমে দেখব দেশটা কিভাবে ভাগ হয়েছিল, তারপর কিভাবে মানুষের কথা বলার জন্য একটা দল উঠে আসলো, পরিচয়ের জন্য তাদের লড়াই, কয়েক দশকের লম্বা রাজনৈতিক সংগ্রাম, আর সবশেষে ১৯৭০ সালের সেই টার্নিং পয়েন্ট যা সবকিছু বদলে দিয়েছিল। তো চলুন শুরু করা যাক প্রথম অংশটা দিয়ে। একটা দেশ, অথচ মনে হতো যেন দুটো আলাদা দুনিয়া। এই যে বিভক্তি, এর চ্যালেঞ্জগুলো আসলে কি ছিল? একবার ভাবুন তো, নিজের দেশেরই এক অংশ থেকে আরেক অংশে যেতে হলে হাজার মাইলেরও বেশি পথ পাড়ি দিতে হচ্ছে, তাও আবার অন্য একটা দেশের ওপর দিয়ে। এই যে বিশাল দূরত্ব, এটা শুধু ভৌগোলিক ছিল না, এটা মানুষের মনে আর রাজনীতিতেও একটা বিরাট ব্যবধান তৈরি করে ফেলেছিল। ব্যাপারটা তো শুধু দূরত্বের ছিল না, একদমই না। একদিকে পশ্চিম পাকিস্তানের শুকনো মরুভূমির মতো এলাকা, আর অন্যদিকে পূর্ব পাকিস্তানের এই নদী, নালা, সবুজ, দুটো যেন দুটো আলাদা গ্রহ। ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, খাবার দাবার কিচ্ছু মিল ছিল না। আর সবচেয়ে বড় কথা কি জানেন? দেশের মোট জনসংখ্যার বেশিরভাগ মানুষ, প্রায় ৫৬% কিন্তু থাকত এই পূর্ব অংশে। তো এত সব অমিল আর পার্থক্যের কারণে যা হওয়ার তাই হলো। মানুষের মধ্যে আস্তে আস্তে ক্ষোভ জমতে শুরু করল, একটা অসন্তোষ তৈরি হলো। আর ঠিক এই অসন্তোষের ভেতর থেকে জন্ম নিল একটা নতুন রাজনৈতিক শক্তি, একটা নতুন কণ্ঠ। তখন ক্ষমতায় ছিল মুসলিম লীগ। কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষ দিন দিন বুঝতে পারছিল যে এই দলটা আসলে কাজ করছে পশ্চিম পাকিস্তানের এলিটদের জন্য। দেশের ক্ষমতা, টাকা পয়সা, বড় বড় চাকরি, সবকিছুতেই পশ্চিম পাকিস্তানিদের দাপট। বাঙালিদের অংশগ্রহণ ছিল না বললেই চলে। স্বাভাবিকভাবেই তারা নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করে, কোণঠাসা ভাবতে শুরু করে। তাহলে প্রশ্নটা খুব সহজ। এই যে একটা পরিস্থিতি, এর বিরুদ্ধে দাঁড়াবেটাকে? বাঙালিদের অধিকারের কথা, তাদের দাবির কথা কে বলবে? এই যে একটা সিস্টেম তৈরি হয়েছে, এটাকে চ্যালেঞ্জ করবে কে? আর এই প্রশ্নের উত্তর হিসেবেই ১৯৪৯ সালে ঢাকায় জন্ম হল একটা নতুন রাজনৈতিক দলের, নাম আওয়ামী মুসলিম লীগ। তাদের উদ্দেশ্য ছিল একটাই, পূর্ব পাকিস্তানের মানুষের, বাঙালিদের অধিকার আর স্বার্থ নিয়ে কথা বলা। দল তো তৈরি হল, কিন্তু আসল লড়াইটা তো সবে শুরু। আর সেই লড়াইয়ের প্রথম আর সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়াল ভাষা। পাকিস্তানের সেন্ট্রাল গভর্নমেন্ট হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে বসল। তারা ঘোষণা করল পুরো পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। ব্যাস, এই একটা ঘোষণাই যেন আগুনে ঘি ঢেলে দিল। পূর্ব পাকিস্তানের মানুষ তীব্র প্রতিবাদে ফেটে পড়ল। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান, ৫৫%। দেশের অর্ধেকেরও বেশি মানুষ কথা বলে বাংলায়, আর সেই ভাষাকেই কিনা রাষ্ট্রভাষা করা হবে না। এই একটা ডেটাই তো বলে দেয় সিদ্ধান্তটা কতটা অন্যায় ছিল। অবস্থানটা ছিল একদম সামনাসামনি। সরকার বলছে রাষ্ট্রভাষা হবে একটাই, উর্দু। আর এদিকের বাঙালিদের দাবিও খুব পরিষ্কার, উর্দুর সাথে বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে। এই যে সংঘাত, এখান থেকেই কিন্তু ভাষা আন্দোলনের শুরু। ভাষা আন্দোলন তো ছিল কেবল একটা শুরু। এর পরের প্রায় ২০ বছর ধরে চলল এক লম্বা রাজনৈতিক লড়াই। আর এই লড়াইয়ের প্রত্যেকটা ধাপই ছিল আসলে নিজেদের অধিকার আদায়ের এক একটা মাইল ফলক, স্বায়ত্তশাসনের দিকে এগিয়ে যাওয়ার এক একটা পদক্ষেপ। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হবে। দেখুন, ৪৯ সালে দলটা তৈরি হলো, ৫২তে হলো সেই রক্তক্ষয়ী ভাষা আন্দোলন। এরপর ৫৪ নির্বাচনে যুক্ত ফ্রন্ট, যেখানে আওয়ামী লীগও ছিল, তারা জিতে গেল। ৫৫ সালে এসে দলটা আরও বড় একটা স্টেপ নিল, নাম থেকে মুসলিম শব্দটা সরিয়ে দিয়ে হয়ে গেল পুরোপুরি সেকুলার আওয়ামী লীগ। আর তারপর ৬৬ সালে শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন সেই ঐতিহাসিক ৬ দফা, যাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ। এটা ছিল প্রায় স্বাধীনতারই একটা রূপরেখা। কিন্তু এই যে এতগুলো বছর,
এই পথটা কিন্তু একদমই সহজ ছিল না। বাঙালিরা যখনই নিজেদের অধিকারের কথা বলেছে, কেন্দ্রীয় সরকার সেটাকে কঠোর হাতে দমন করার চেষ্টা করেছে। জেল, জুলুম, অত্যাচার সবই ছিল। কিন্তু মজার ব্যাপার হলো, আন্দোলন কিন্তু থামেনি। এত বছরের সংগ্রাম, এত লড়াই, এর ক্লাইম্যাক্সটা এলো ১৯৭০ সালে। এমন একটা নির্বাচন যেটাই পুরো অঞ্চলের ইতিহাসকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখত। পাকিস্তানে তখন অনেক বছর ধরে মিলিটারি রুল চলছিল। তো সেই সামরিক শাসনের পর ১৯৭০ সালে ফাইনালি একটা সাধারণ নির্বাচনের ঘোষণা এলো। আর এটা ছিল পাকিস্তানের ইতিহাসে প্রথমবার, যেখানে এক ব্যক্তি এক ভোট এই নীতির উপর ভিত্তি করে নির্বাচন হচ্ছিল। মানে গণতন্ত্রের জন্য এটা একটা বিরাট ব্যাপার ছিল। এই নির্বাচনটা আসলে শুধু একটা সাধারণ নির্বাচন ছিল না, এটা হয়ে দাঁড়িয়েছিল বাঙালির ২৩ বছরের বঞ্চনা আর নিজেদের শাসনের অধিকার চাওয়ার একটা গণভোটের মতো। এবং নির্বাচনের ফলাফল ছিল এক কথায় অবিশ্বাস্য। আওয়ামী লীগ ৬ দফার উপর ভিত্তি করে ইলেকশন লড়েছিল, আর তারা পাকিস্তানের জাতীয় পরিষদে অ্যাবসলিউট মেজরিটি পেয়ে গেল। এটা ছিল একটা ঐতিহাসিক জয়। এই রায়ের মাধ্যমে পূর্ব পাকিস্তানের মানুষ একদম পরিষ্কারভাবে জানিয়ে দিল তারা কি চায়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? পয়েন্ট 1, পাকিস্তান নামের দেশটা শুরু থেকেই একটা বড় সমস্যা ছিল। এর দুই অংশের মধ্যে বিশাল ভৌগোলিক আর সাংস্কৃতিক দূরত্ব। পয়েন্ট 2, এই যে বঞ্চনার অনুভূতি, সেখান থেকেই বাঙালিদের কথা বলার জন্য আওয়ামী লীগের জন্ম। পয়েন্ট 3, ভাষার জন্য যে লড়াই শুরু হয়েছিল সেটা আসলে হয়ে গিয়েছিল নিজেদের পরিচয় রক্ষার লড়াই। আর ফাইনালি পয়েন্ট 4, প্রায় ২০ বছরের সংগ্রামের পর ব্যালটের মাধ্যমে জনগণ তাদের রায় জানিয়ে দিল। তো ১৯৭০ সালের নির্বাচনে একটা পরিষ্কার গণতান্ত্রিক রায় তো আসলো, আওয়ামী লীগ জিতে গেল। কিন্তু প্রশ্নটা হলো, ভোটে জেতা মানেই কি ক্ষমতা পাওয়া? বিজয়ী দলের হাতে কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছাড়া হবে? ইতিহাস কিন্তু আমাদের অন্য কথা বলে। গল্পটা আসলে এখানেই শেষ হয়নি, বরং এখান থেকে শুরু হয়েছিল এক নতুন এবং আরও ভয়ঙ্কর এক অধ্যায়ের।